বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, শ্রেষ্ঠী সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, প্রিটেস্ট পরীক্ষা সংক্রান্ত আমাদের আলোচনা চলছে। আমরা প্রথম থেকেই আবার পুরো বই রিভিশন দেওয়ার লক্ষ্যে পাঠদান শুরু করেছি। তোমাদের অনলাইন কার্যক্রমে উপস্থিতি আমাদেরকে আরও উৎসাহিত করবে। গত ক্লাসে আমরা স্বরধ্বনি সংক্রান্ত আলোচনা করেছিলাম, অর্থাৎ ধ্বনিতত্ত্বের স্বরধ্বনি সংক্রান্ত আলোচনা করেছি। এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একটু জানা দরকার, অবশ্যই জানতে হবে। উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়? উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য। একাক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কেমন হয়ে থাকে? একাক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় দীর্ঘ হয়ে থাকে। আমরা স্বরে অ, এই ধ্বনিটির উচ্চারণ পাই দুই ধরনের। স্বরে আ, এর উচ্চারণ পাই আমরা দুই ধরনের। এ, এর উচ্চারণ পাই দুই ধরনের। তো প্রশ্ন হচ্ছে, স্বরে অ এর উচ্চারণ যে আমরা দুই ধরনের পেয়ে থাকি, এটা কি কি বলো তো দেখি। একটি উচ্চারণ স্বাভাবিক স্বরে অ এর মতো, আরেকটি হচ্ছে ও এর মতো। আমাদের মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি, কিন্তু আমাদের বাংলা বর্ণমালায় যে বর্ণগুলো রয়েছে তার মধ্যে 2টি স্বরবর্ণ আছে যেগুলোকে বলা হয় যৌগিক স্বরবর্ণ। সেই যৌগিক স্বরবর্ণ 2টি কি কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই ভালো। এটি হচ্ছে ওই এবং ও। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা ধ্বনি সংক্রান্ত, কিন্তু আজকে আমরা স্বরধ্বনি নিয়ে আলোচনা করব না, আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি নিয়ে। তো ব্যঞ্জন ধ্বনি কি আমরা তো তোমরা অবশ্যই জানো। আমরা ব্যঞ্জন ধ্বনির একটি তালিকা দেখতে পাচ্ছি। এখানে আমাদের বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ কয়টি রয়েছে? বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। এই 39টি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ বৈশিষ্ট্য ইত্যাদিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে থাকো, আমরা কিন্তু আলোচনা শুরু করে দিচ্ছি। তা যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এবং ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়েই কিন্তু উচ্চারিত হয়। যে স্বরধ্বনিটির সাহায্য নিয়ে উচ্চারিত হয় সেই স্বরধ্বনিটি কি? সেই স্বরধ্বনিটি হচ্ছে অ। তা আমাদের বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে ক থেকে ম পর্যন্ত যে 25টি ব্যঞ্জন বর্ণ আছে, এই 25টি ব্যঞ্জন বর্ণকে একত্রে বলা হয় স্পর্শ বর্ণ। এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। কিছু ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে তাকে বলা হয় স্পর্শ বর্ণ। এবং এই স্পর্শ বর্ণগুলোকে 5টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়ে থাকে এবং এদের উচ্চারণ স্থান অনুযায়ী নাম রয়েছে। আমাদের ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম রয়েছে। উচ্চারণ স্থান অনুযায়ী আমাদের ব্যঞ্জন বর্ণগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে কণ্ঠবর্ণ, কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। তারপরে রয়েছে তালব্য বর্ণ, তালব্য বর্ণ যেগুলো তালু থেকে উচ্চারিত হয়ে থাকে, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ,
আর ওষ্ঠবর্ণ। আমরা এগুলো উচ্চারণ স্থান অনুযায়ী যে নাম, সেই নামগুলো কিন্তু লিখেছি। এখন আমরা আলোচনার মধ্যে আসি যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ ফুসফুসতাড়িত বাতাস কণ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয় সেগুলোকে বলা কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ। এই বর্ণগুলোর মধ্যে রয়েছে বর্গের যে প্রথম বর্ণ আছে ক, খ, গ, ঘ, ও। তাহলে আমরা 5টি বর্ণ পেয়েছি। এটা কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ। যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস তালুকে স্পর্শ করে তাকে বলা হয় তালব্য বর্ণ। অর্থাৎ তালুকে জীব তালুকে, আমরা জানি যে বাক প্রত্যঙ্গের মধ্যে যেসব অঙ্গগুলো সবচেয়ে সচল অঙ্গ হচ্ছে জিভ। এই জিহ্বা তালুকে স্পর্শ করে উচ্চারিত হয়। একেবারে তালব্য বর্ণ। তালব্য বর্ণের বর্ণ রয়েছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইউ। এছাড়াও অন্তস্থ জ এবং অন্তস্থ অ তালব্য বর্ণের অন্তর্ভুক্ত। আরেকটি স আছে, তালব্য স। আমরা যে নামই জানি তালব্য স, এগুলো তালু থেকে উচ্চারিত হয়। মূর্ধন্য বর্ণ, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জীব মূর্ধাকে স্পর্শ করে তাকে বলা হয় মূর্ধন্য বর্ণ এবং এদের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। এবং মূর্ধা অর্থাৎ পশ্চাৎ দন্তমূল। এটা আমাদেরকে মনে কথা, তালু মানে দন্তমূল আর পশ্চাৎ দন্তমূল মানে হচ্ছে মূর্ধা। তাহলে এখানে আমরা এবং দন্তমূলীয় পরিবেষ্টিত ধ্বনিও কিন্তু একে প্রতিবেষ্টিত ধ্বনিও বলা হয়। সেগুলো হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। আর জিহ্বা উচ্চ, এছাড়াও আমাদের এখানে মূর্ধন্য স আছে। তোমরা সবাই জানো মূর্ধন্য স, এটি মূর্ধন্য ধ্বনির অন্তর্ভুক্ত। র মূর্ধন্য ধ্বনির অন্তর্ভুক্ত। ডয়বর্ণ র, ঢয়বর্ণ র, এগুলো মূর্ধন্য ধ্বনির কিন্তু অন্তর্ভুক্ত বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণের অন্তর্ভুক্ত। দন্ত অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জীব দাঁতকে স্পর্শ করে তাকে বলা হয় দন্ত বর্ণ বা দন্ত ধ্বনি। এখন তার লিখিত রূপকে বর্ণ বলা হয়। আমরা জানি ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় দন্তবর্ণ। এবং এই দন্তমূল অর্থাৎ জীব অগ্রদন্তমূলকে স্পর্শ করে থাকে, দাঁতকে স্পর্শ করে থাকে। সেগুলো হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন। এছাড়াও আরও দুইটি বর্ণ যেগুলোকে দাঁতকে স্পর্শ করে থাকে, যেমন ল উচ্চারণ করলে জীব দাঁতকে স্পর্শ করে। দন্ত স, আমরা জানছি দন্ত স অর্থাৎ উচ্চারণ স্থান কিন্তু দন্তমূল। অর্থাৎ এগুলোকে আমরা দাঁতকে অগ্রদন্তমূলকে দাঁতকে স্পর্শ করে থাকে। আর ওষ্ঠ মানে দুই ঠোঁট একত্রিত হয়ে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হয় তাকে বলা হয় ওষ্ঠ বর্ণ। আমরা জানি সবাই সেই বর্ণগুলো হচ্ছে প, ফ, ব, ভ, ম। তাহলে আমরা স্পর্শ বর্ণগুলো ছাড়াও যে সকল উচ্চারণ স্থান অনুযায়ী আমাদের ব্যঞ্জন বর্ণগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন এই স্পর্শ বর্ণগুলোকে তাদের উচ্চারণ বৈশিষ্ট্য অনুসারে আরও 2টি ভাগে ভাগ করা হয়ে থাকে। সেই ভাগ 2টি কি কি? একটি হচ্ছে অঘোষ আর একটি হচ্ছে ঘোষ। তাহলে অঘোষ ধ্বনি এবং ঘোষধ্বনি অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠ অনুরণিত হয় না তাকে বলা হয় অঘোষ ধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস কণ্ঠ অনুরণিত হয়
যে ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠ অনুরণিত হয় তাকে বলা হয় ঘোষ ধ্বনি। এই অঘোষ ধ্বনিকে আবার এবং ঘোষ ধ্বনিকে দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। আমরা সেই দুইটি ভাগ একটু দেখে নিচ্ছি। একটি হচ্ছে অল্প প্রাণ আর একটি মহাপ্রাণ। তাহলে দেখো, অল্প প্রাণ এবং মহাপ্রাণ যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় ফুসফুসটায় তো বাতাসে আধিক্য থাকে, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের আধিক্য থাকে, বাতাসের পরিমাণ বেশি থাকে, বাতাস বেশি পরিমাণ নির্গত হয়, সেই বর্ণগুলো বলা হয় মহাপ্রাণ ধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের চাপ কম থাকে, বাতাস স্বল্প পরিমাণে নির্গত হয়, তাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। আমাদের এই 25টি বর্ণ আছে এখানে, অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য। দেখো ও, ইও, ন, ন, ম, কারণ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় ফুসফুসে বাতাস নাক এবং মুখ উভয় পথ দিয়ে কিন্তু বেরিয়ে আসে, কারণ তাকে বলা হয় নাসিক্য ধ্বনি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে আলোচনা করছি ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে। তো বলো দেখে আমাদের স্পর্শ বর্ণ কয়টি? স্পর্শ বর্ণ হচ্ছে 25টি, এবং এই স্পর্শ বর্ণগুলোকে 5টি বর্গে ভাগ করা হয়, আমরা সবাই জানি। তাহলে বাংলা যখন আমরা যে এই যে বর্ণগুলো দেখতে পাচ্ছি, এই বর্ণগুলো আমরা দুইটা রূপ জানি, একটি হচ্ছে পূর্ণরূপ আর একটি সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ তো আমরা সবাই জানি, ব্যঞ্জন বর্ণ যখন সংক্ষিপ্ত আকারে বসে তখন নামটি কিন্তু পরিবর্তন হয়ে যায়, তখন তার নাম কি হয়ে যায়? তখন তাকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়ে থাকে ফলা। এই ফলা চিহ্ন কয়টি? এরকম ফলা চিহ্ন রয়েছে 6টি। ন, ব, ম, জ, র, ল। তাহলে ন, ব, ম, জ, র, ল। তাহলে কয়টি পাচ্ছি আমরা? তাহলে আমরা 6টি কিন্তু ফলা চিহ্ন পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের তাহলে অঘোষ এবং ঘোষ এই বর্ণগুলো ছাড়াও আরও তো বর্ণ কিছু আছে, সেই বর্ণগুলো কি আমাদের সেগুলো একটু জানতে হবে, এবং তাদের উচ্চারণ স্থানের নামও কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা যদি খণ্ডতয়ের কথা বলি তাহলে কি বলি? খণ্ডত আসলে কিন্তু কোনো স্বতন্ত্র বর্ণ হিসাবে ধরা হয় না, কারণ এটা তয়ের খণ্ডিত রূপ। তাহলে খণ্ড ত, যেটা আমাদের বর্ণমালার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই, এটি হচ্ছে তয়ের খণ্ড রূপ মাত্র, অর্থাৎ এটি কিন্তু আমাদের বর্ণমালার মধ্যে নেই, খণ্ডরূপ মাত্র। এরপরে আমাদের অনুস্বার আছে, বিসর্গ আছে, চন্দ্রবিন্দু আছে। এগুলো কি স্বতন্ত্র বর্ণ হিসেবে কখনো ব্যবহৃত হয়? অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এগুলো কিন্তু স্বতন্ত্র বর্ণ হিসেবে আমাদের বাক্যে ব্যবহৃত হয় না। অর্থাৎ খণ্ড বর্ণগুলো বাক্যে ব্যবহৃত না হলেও, এগুলো স্বতন্ত্র বর্ণ হিসেবে ব্যবহৃত না হলে অন্য বর্ণের সাথে ব্যবহৃত হয়ে থাকে, কারণ তাদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। কি বলা হয়ে থাকে? অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটিকে বলা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ, কারণ স্বাধীন বর্ণ হিসেবে এদের ব্যবহার আমরা লক্ষ্য করি না। আমাদের র যেগুলো উচ্চারণ স্থান হচ্ছে কি? মূর্ধন্য, অর্থাৎ অগ্রদন্ত পশ্চাৎ দন্ত মূল। র র উচ্চারণ করে জিহ্বা অগ্র বারবার কম্পিত হয়, এ কারণে তাকে বলা হয় কম্পনজাত ধ্বনি। রকে বলা হচ্ছে কম্পনজাত ধ্বনি। আর ড্রয়বিন্দু র এবং ঢয়বিন্দু র এগুলো তাড়নজাত ধ্বনি, এগুলো তাড়নার সৃষ্টি করে থাকে, কারণ এগুলো তাড়নজাত ধ্বনি। এখন প্রশ্ন যদি তোমাদের কাছে আসে, যেমন যদি প্রশ্ন আসে নিচের কোনটি তালব্য মহাপ্রাণ ধ্বনি, তাহলে উত্তর কি হবে? যে তাহলে উত্তর হবে আমাদের ছ, কারণ তালব্য ধ্বনি ছ আর মহাপ্রাণ ধ্বনি আছে। এখন তালব্য অঘোষ মহাপ্রাণ ধ্বনি ছ, তালব্য ঘোষ অল্পপ্রাণ ধ্বনি জ, এভাবে প্রশ্ন আসতে পারে, অথবা নিচের কোনটি মহাপ্রাণ ধ্বনি, নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি, এভাবে প্রশ্ন আসতে পারে। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ, এই যে 4টি বর্ণ আছে, এই 4টি বর্ণের মধ্যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত, সেগুলো হচ্ছে অঘোষ
অল্প প্রাণ, আর হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ। এবং এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমরা যতক্ষণ ইচ্ছা শ্বাস নিয়ে রাখতে পারি, এ কারণে তাদেরকে বলা হয় শীষ ধ্বনি বা উষ্ম ধ্বনি, এবং তার বর্ণগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। ল ল উচ্চারণ করো। এই ল উচ্চারণ করতে গিয়ে আমরা যখন ল উচ্চারণ করি তখন জিভ সামনের দিকে এসে পথ রোধ করে দেয় এবং বাতাস দুই পাশ দিয়ে বের হয়, কারণ তার নাম হচ্ছে পার্শ্বিক ধ্বনি। তার নাম হচ্ছে পার্শ্বিক ধ্বনি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই আমাদের ব্যঞ্জন ধ্বনি সংক্রান্ত আলোচনা আজকে বুঝতে পেরেছো। আজকের আলোচনা এ পর্যন্তই। ক্লাস শেষ করার পূর্বে আমরা কিছু কাজ দিব। আজকে যতটুকু আলোচনা করেছি তার উপর ভিত্তি করে তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক আজকে যতটুকু আলোচনা করেছি ব্যঞ্জন ধ্বনি সংক্রান্ত, তারপর তোমাদের উপরে হোমওয়ার্ক 10টি এসকিউ তৈরি, 10টি এসকিউ প্রশ্ন তৈরি করে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করে প্রশ্ন এবং উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আইডিতে পোস্ট করবে। আমি তা তোমাদের মূল্যায়ন করে দিব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাস শেষ করার পূর্বে একটি কথা বলতে চাই। অর্থাৎ আমরা মানুষ হিসেবে আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য অবশ্যই কিছু মানবীয় গুণাবলী অর্জন করা দরকার। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে ধৈর্য। আমাদের প্রতিটি কাজে, কথায়, পদক্ষেপে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যারা ধৈর্য ধারণ করে, বিপদে আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আর পাশাপাশি আমরা যে কোনো কাজে অস্থির না হয়, যদি স্থির মস্তিষ্কে এবং ধৈর্য সহকারে সম্পাদন করি, তাহলে কিন্তু সেই কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের শিক্ষা কার্যক্রমের সাথে থাকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।